2030 সালের বিশ্বকাপে এশিয়া থেকে সরাসরি সুযোগ পাবে মাত্র 8টি দেশ। আর বাংলাদেশ এখন ফিফা র্যাঙ্কিংয়ে কত নম্বরে আছে জানেন? 183 নম্বরে। 8 আর 183, এই সংখ্যা দুটির মাঝখানের দূরত্বটাই আজকে আপনাকে বোঝাবো কিভাবে বাংলাদেশ 2030 সালের বিশ্বকাপ খেলতে পারে। হামজা চৌধুরী আসার পরে সত্যি কি কিছু বদলেছে, নাকি শুধু আমরা নিজেদের সান্ত্বনা দিচ্ছি? প্রথমে একটা ভালো খবর দিয়ে শুরু করি। 2026 সালের জানুয়ারিতে বাংলাদেশ ফিফা র্যাঙ্কিংয়ে উঠে এসেছে 183 নম্বরে। এটা 2015 সালের পর বাংলাদেশের সেরা অবস্থান। মানে গত এক দশকের মধ্যে এখনই আমরা সবচেয়ে ভালো জায়গায় আছি। কিন্তু আপনাকে সৎভাবে বলি, এই সেরা অবস্থান কতটা শুনতে যতটা আশা মনে হয়, বাস্তবতা ঠিক ততটা সহজ নয়। কারণ ফিফার সদস্য দেশ প্রায় 210টা, তার মধ্যে 183 নম্বরে থাকা মানে আমরা এখনো নিচের সারিতেই আছি। এখন আসেন বুঝি 2030 বিশ্বকাপটা আসলে কেমন হবে। এই বিশ্বকাপ ফুটবলের শতবর্ষ উদযাপনের আসর। 1930 সালে প্রথম বিশ্বকাপ আয়োজিত হয়েছিল। তার 100 বছর পূর্তি উপলক্ষে এবার 3টি মহাদেশ মিলে 6টি দেশ জুড়ে এই বিশ্বকাপ আয়োজিত হবে: স্পেন, পর্তুগাল, মরক্কো, উরুগুয়ে, আর্জেন্টিনা এবং প্যারাগুয়ে। আর এখানে একটি বড় ব্যাপার আছে, এই 6টা দেশ আয়োজক হওয়ার কারণেই বাছাই পর্ব ছাড়াই সরাসরি মূল আসরে জায়গা পেয়ে গেছে। অর্থাৎ কোনো ম্যাচ খেলা লাগবে না, কোনো বাছাই পর্ব পার করা লাগবে না, টিকিট পাকাপাকি হয়ে গেছে। 48 দলের এই বিশ্বকাপে এশিয়া মহাদেশ মানে এএফসি পায় সরাসরি 8টি সিট। এছাড়াও এর সাথে আরেকটি সুযোগ থাকে ইন্টার কনফেডারেশন প্লে-অফের মাধ্যমে, যেটা জিততে পারলে নবম দল হিসেবে জায়গা করা সহজ। এখন প্রশ্ন হচ্ছে সিটের জন্য প্রতিদ্বন্দ্বী কারা? জাপান, ইরান, দক্ষিণ কোরিয়া, সৌদি আরব, অস্ট্রেলিয়া, ইরাক, উজবেকিস্তান, কাতার এবং কুয়েত জর্ডানের মতো দল, যারা বছরের পর বছর বিশ্বকাপ বা তার কাছাকাছি যাওয়ার অভিজ্ঞতা নিয়ে বসে আছে। বাংলাদেশকে এদের সাথে লড়ে 8টা সিটের মধ্যে একটি দখল করতে হবে। এখন একটু দেখে নিই বাছাই পর্বটা আসলে কেমন হবে। প্রথম ধাপ, র্যাঙ্কিংয়ের নিচের সারির দলগুলো একে অপরের সাথে হোম আর অ্যাওয়ে ম্যাচ খেলে। বাংলাদেশ এই ধাপেই খেলে, যেমন মালদ্বীপের বিপক্ষে খেলেছিল। দ্বিতীয় ধাপ, গ্রুপ পর্ব। প্রতিটা গ্রুপে 4 থেকে 5টা দল থাকে, হোম এবং অ্যাওয়ে মিলিয়ে 6 থেকে 8টা ম্যাচ খেলতে হয়। তৃতীয় ধাপ, এখানেই আসল লড়াই। এশিয়ার সেরা দলগুলো একটি চূড়ান্ত গ্রুপ পর্বের মুখোমুখি হয়, আর এই ধাপে থেকেই সরাসরি বিশ্বকাপের সিটগুলো নির্ধারিত হয়। চতুর্থ ধাপ, যারা তৃতীয় ধাপে ও সরাসরি জায়গা পায়নি তাদের জন্য একটি সুযোগ থাকে প্লে-অফের মাধ্যমে। বাংলাদেশ আজ পর্যন্ত কখনো দ্বিতীয় ধাপ পার হয়ে তৃতীয় ধাপে পৌঁছাতে পারেনি। এই কথাটি মাথায় রাখলেই বুঝবেন 8 নম্বর চেকটা কত দূরে। এখন আসেন, হামজা চৌধুরী আসার পরে কি সত্যি কিছু বদলেছে? 2025 সালের মার্চে হামজার অভিষেক হয় ভারতের বিপক্ষে। তারপর থেকে 2025 সালে জাতীয় দল মোট 8টি ম্যাচ খেলেছে, তার মধ্যে জিতেছে মাত্র 2টা। এশিয়া কাপে বাছাই পর্বে বাংলাদেশের যোগ্যতা অর্জন করতে পারেনি, যেটা অনেকেই প্রত্যাশিত ছিল। সিঙ্গাপুর আর হংকংয়ের বিপক্ষে লড়াই করেও অল্প ব্যবধানে হেরেছে দল। তাহলে কি হামজা এসে কোনো লাভই হয়নি? এই প্রশ্নের উত্তরে একটা কথা বলি। 2025 সালে 18 নভেম্বর ঢাকায় বাংলাদেশ ভারতকে 1-0 গোলে হারায়। 22 বছরের খরা কাটে সেদিন। এই জয়টা পরিসংখ্যানের বাইরে গিয়েও অনেক কিছু বলে। বাংলাদেশ এখন এমন দলগুলোর বিপক্ষেও জিততে পারে যাদের বিপক্ষে আগে জেতার কথা কল্পনা করা যেত না। তাহলে সৎ উত্তরটা কি? হামজা একা বাংলাদেশকে বিশ্বকাপে নিয়ে যেতে পারবেন না, কিন্তু তার আসার পর দলের মধ্যে একটা আত্মবিশ্বাস তৈরি হয়েছে, যেটা আগে ছিল না। শুধু একজন বা দুজন প্রবাসী খেলোয়াড় দিয়ে কি এই বড় ধরনের ব্যবধান কমানো সম্ভব? উত্তরটা না। কারণ সমস্যাটা মাঠের একাদশে না, সমস্যাটা কাঠামোতে। ঘরোয়া লিগের মান এখনও অনেক দুর্বল। জেলা পর্যায়ে ফুটবল একাডেমি গড়ে তোলার কাজ যতটা হওয়ার দরকার ছিল ততটা হয়নি। একজন জাতীয় দলে খেলোয়াড় হিসেবে তৈরি হওয়ার আগে তাকে যে পাইপলাইনের মধ্য দিয়ে যেতে হয়, স্কুল ফুটবল, জেলা ফুটবল কিংবা বয়সভিত্তিক জাতীয় ফুটবলের কাঠামোতে এখনও সেই দুর্বলতা রয়ে গেছে। জাপান বা দক্ষিণ কোরিয়া যেখানে পৌঁছেছে, সেটা 1 বা 2জন তারকা খেলোয়াড় দিয়ে হয়নি, সেটা হয়েছে দশকের পর দশক ধরে কাঠামোগত বিনিয়োগের ফলে। তাহলে আসল প্রশ্নের উত্তরটা কি? 2023 বিশ্বকাপে বাংলাদেশ কি সরাসরি সুযোগ পাবে? সত্যি কথা বলতে বাস্তবতা বলছে না। 183 নম্বর থেকে 8 নম্বর সিটে ঢোকা, যেখানে জাপান, ইরান, কোরিয়ার মতো প্রতিদ্বন্দ্বী, সেটা এই মুহূর্তে প্রায় অসম্ভব। কিন্তু গল্পটা এখানে শেষ না। যদি প্রশ্ন হয় আমরা কি আজ পারবো, উত্তরটা না। কিন্তু প্রশ্ন যদি হয় আমরা কি সঠিক পথে আছি, উত্তরটা একটু জটিল। ভারতকে হারানো, র্যাঙ্কিংয়ে এক দশে সেরা অবস্থানে পৌঁছানো, হামজার মতো খেলোয়াড়ের আসার পথ তৈরি, এগুলো ছোট পদক্ষেপ, কিন্তু পদক্ষেপ তো।
আসল প্রশ্নটা তাই 2030 না 2034 বা 38ও না। আসল প্রশ্নটা হলো, আজকে আমরা যে ভিত্তিটা তৈরি করছি সেটা কি আগামী প্রজন্মের জন্য যথেষ্ট মজবুত হবে? তোরটা আমাদের হাতেই।